যদি এতটাই খারাপ হতাম তাহলে টিনুকে কি কেউ মনে রাখতো? আবার ভুল কথা বললি। এই যে খারাপ আর ভালো এই কথাটাই আপেক্ষিক কথা। যার কাছে তুই ভালো তার কাছে মানে অন্য কারোর কাছে তুই আবার খারাপ, এরকম হতেই পারে। তো আমার কাছে তুই ভালো হলে অন্য লোকের কাছে তুই খারাপ, আমার তোকে ভালো লাগলে অন্য কাউকে খারাপ লাগতে পারে। তো এই খারাপ ভালো কথাটা ভীষণ আপেক্ষিক কথা। আর এই ভালো খারাপের জন্য মনে রাখার ব্যাপারটা থাকে না, রিলেশনের ব্যাপারটা থাকে। সেটা কি, যে তুই যে বললি যে যদি আমি খারাপ হতাম তাহলে কি আমাকে মানে মনে রাখতো না, এটা ভুল কথা। তুই এটা বলতে পারিস যে যদি আমি খারাপ হতাম ওদের সাথে সম্পর্কে, হ্যাঁ, বা আমার যদি ওদের সঙ্গে মানে আমি যদি খারাপ হতাম তাহলে কি আমাদের সঙ্গে মানে আমার সাথে ওদের রিলেশনটা ঠিকঠাক, তো এটা তুই বলতে চেয়েছিস। কথাটা হয়তো বুঝিয়ে বলতে পারিসনি, বা হয়তো তুই এটাই বুঝেছিস যে তোর ওর সাথে ভালো যে সম্পর্ক সেটাই ভালো, মানে তুই ভালো বলে তোর সাথে সম্পর্ক আছে। না, কোনো খারাপ মানুষ কেউ পুরোটা খারাপ হয় না, আবার কোনো ভালো মানুষ পুরোটা ভালো হয় না। আর আমার সাথে ধর ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে খুব ভালো সম্পর্ক, আদতে অন্য কারোর সঙ্গে তার বিহেভিয়ার খারাপ হয়েছে, হতেই পারে, তাহলে সে তো আমার কাছে খারাপ মানুষ না, ভালো মানুষ। কারণ আমার সাথে তার সুসম্পর্ক আছে, সুস্থ স্বাভাবিক সম্পর্ক আছে। কারণটা কি? কারণ আমার আর ওর রিলেশনটা কিন্তু ভালো। এগুলো অনেক ব্যাপার আছে। এইবার দেখ, তুই খারাপ এই কথাটা যদি কেউ বলে তাহলে হবে না, কারণ মানসিকভাবে তুই কিন্তু ভালো মেয়ে, এটা সত্যি, মানসিকভাবে, ঠিক আছে। এইবার তুই তোর জীবনে কি করেছিস, হ্যানা করেছিস, ত্যানা করেছিস, কোথায় কোন জিনিসটা করেছিস, কোন ট্রিকটা ইউজ করেছিস, চ্যানেলের জন্য কি করেছিস, অমুক তমুক, সব পরে ইস্যু। কিন্তু এমনি তুই ভালো মেয়ে, কারণ তুই রিভেঞ্জফুল নোস। এটা হচ্ছে তার প্রথম জায়গা। এই যে একটা মানুষ যে ভালো মেন্টালি, সেটা বোঝার জায়গাটা কোথায় জানিস? সেটা হচ্ছে সে রিভেঞ্জফুল নয়, সে রিভেঞ্জফুল নয়। আমি যতদিন তোকে দেখছি, বহুদিন আগে থাকতে তো দেখিনি, তো যতদিন তোকে দেখছি তুই মানে লেট ইট গো করতে চাস, মানে কোনো জিনিসই সেরকমভাবে মনে রেখে সেইটা কবে সেটাকে দেব, রিভেঞ্জ নেব, বা আমার সাথে এই করেছে, আমার সঙ্গে এই করেছে, তাকে আমি এইভাবে এই করব, জব্দ করব, এই ব্যাপারগুলোর মধ্যে তুই কোনো দিনই থাকিসনি। আর তাহলে অ্যাজ আ হিউম্যান বিং মানসিকভাবে তুই যে ভালো এটা প্রুফ, মানসিকভাবে। এইবার দেখ, তুই যদি সত্যি কারোর সঙ্গে খারাপ করে থাকিস তাহলে সেটা তোর সন্তানের সঙ্গে, ঠিক আছে, যদি সত্যিই খারাপ করে থাকিস। এবার তুই বলতে পারিস কেন, আমি তো নিতে চেয়েছিলাম হ্যানা ত্যানা অমুক তমুক। হ্যাঁ, তুই নিতে চেয়েছিলিস, কোনো এক সময় তুই তাহিরপুর থানায় গিয়ে বসেছিলিস, সব ঠিক আছে, কিন্তু এই যে পরিস্থিতিটা সৃষ্টি হলো না, যেটা তোর আর তোর হাজব্যান্ডের মধ্যে হলো, তার জন্য সাফারটা কে করছে? তোর ছেলে। এবার তোর হাজব্যান্ডের কতখানি দোষ, তোর কতখানি দোষ, সেটা তুল্যমূল্য বিচার আমি করতে আসিনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে দিনের শেষে ওই সন্তানটা সাফার করবে, ঠিক আছে, এবং সন্তানটাকে তোর জন্য কোনো না কোনো সময় শুনতে হবে, বুঝতে পেরেছিস তো? তাহলে যদি খারাপ কিছু করে থাকিস সেটার যে এফেক্ট, সেই এফেক্টটা সব থেকে বেশি তুই আর তোর সন্তান পাবি, তুই আর তোর সন্তান পাবি। তাহলে ভালো খারাপ যদি তুই কারোর কাছে হোস, একদমই সেটা তোর সন্তানের জন্য খারাপ হয়েছে। আর অন্য লোকের কাছে কি, দেখ আমরা সবাই হচ্ছে কি বলতো, খুব মানে জাজমেন্টাল, সবাইকে জাজ করে বেড়াই যে এ খারাপ, ও ভালো, ও মন্দ, আমরা নিজেরা কি সেটা আমরা বিচার করতে যাই না, এটাই সিস্টেম। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা তো বাদই দে, তারা তো কন্টেন্ট করেই এই জন্যে যে তারা যদি এরম তুল্যমূল্য বিচার না করে তাহলে তো তাদের চ্যানেল চলবে না। কন্ট্রোভার্সিকে ইনক্লুডিং মি, আমার কথা বলছি, হ্যাঁ, এমন নয় যে আমি একেবারে মানে এগুলোর বাইরে, মানে ধোয়া তুলসী পাতা, এরকম নয়। তো আমরা তো কন্টেন্টের জন্য কাজ করি, তো সেখানে আমাদের এই জাজমেন্ট, এই ও সে এই, এগুলো কেন বলি, এগুলো বলে আমাদের মত প্রকাশ করে, আমরা যেটা ভাবি সেটা যদি প্রকাশ করি, সেই প্রকাশ করে আমরা আর 5টা মানুষকে বলি, এবং সেই 5টা মানুষ আমাদের দেখে, কারোর ভালো লাগে কারোর মন্দ লাগে। এবার আমাদের মতো করে কেউ ভাবে, আমাদের
মতো করে কেউ কেউ ভাবে না। তো যাই হোক, তারা দেখে, আমাদের মতো করে ভাবে যারা তারাও দেখে, আমাদের মতো করে ভাবে না যারা তারাও দেখে। এই যে দেখে, দেখার ফলে আমাদের রেভিনিউ আর্ন হয়, তাই আমরা জাজমেন্ট করতে বসি, বুঝেছিস? এটাই হচ্ছে মেন ফান্ডা। ক্রিটিসিজমটা তো এই জন্যই করতে বসি, নাহলে কেন করতে বসবো? আর খারাপ ভালো ব্যাপারটা মানে এইভাবে কাউকে একদিন দেখে বা কারোর ব্লগ দেখে এইভাবে করা যায় না। অ্যাজ আ হিউম্যান বিং সে ভালো কি মন্দ সেটার জন্য দিনের পর দিন তার সঙ্গে মিশতে হয়, থাকতে হয়, বসতে হয়। এই একটা ফেস দেখে কাউকে ভালো মন্দ বলা যায় না, সে যেই হোক, তুই হোক, তোর হাজব্যান্ড হোক, ঠিক আছে? কিন্তু ওই যে বললাম আমরা কন্ট্রোভার্সি করতে বসি। হ্যাঁ, এবারে তোর আক্ষেপ আছে, তাই তুই এটা বলতে বসলি যে যদি আমি খারাপ হতাম তাহলে কি আমার সঙ্গে মানে আমাকে কেউ মনে রাখতো? মানে তুই বলতে চাইছিস যারা তোর পুরনো ভিউয়ার্স, ঠিক আছে, যখন তুই বিবাহিত মানে একটা সংসারের মধ্যে আবদ্ধ ছিলিস খোকার সঙ্গে, তখন থেকে তোর সঙ্গে তার আলাপ, এবং অবশ্যই তুই পুরনো চ্যানেলে তোর ভিডিও মানে তুই তো মুখ্য ব্যাপারটা ছিলিস, তো সেটা দেখেই তাদের সঙ্গে আলাপ, তাদের সঙ্গে পরিচিতি, এবং সেখানে তোর হাজব্যান্ডের সঙ্গেও তুই গেছিস শুনলাম আর কি। তো সেই জায়গা থেকে তারা আজও পর্যন্ত তোর সঙ্গে কানেকশানটা রেখেছে, ঠিক আছে? তাহলে সে তুই খারাপ হলে কি রাখতো? একদমই না। তুই যদি তাদের সঙ্গে খারাপ বিহেভিয়ার করতিস কখনো রাখতো না। তোর সঙ্গে তাদের ভালো বিহেভিয়ার আছে বলেই তারা রেখেছে। আর এটাও তো সত্যি, তুই তাদের মানে প্রমোশনও করে দিবি। কীরকম দেখ, তুই যে নেল এক্সটেনশনটা করলি সেটা ওই মেয়েটিকে তো প্রমোট করলি, এটা তো সত্যি। তার চ্যানেল হ্যাঁ সুন্দর হয়েছে, নেল এক্সটেনশনটা সুন্দর হয়েছে, ভালো কাজ করে, কিন্তু তুই তো সেটা প্রমোট করলি। আচ্ছা, এবার তোর হচ্ছে সাজের ভিডিও আসবে। এবার আমরা সবাই জানি যে তোর মুখখানা এমন না, এত সুইট একটা মুখ মিষ্টিতার ব্যাপার আছে। তো তার মুখটা মানে ফটোজেনিক মুখ মিষ্টি এগুলো কিন্তু খোঁজে মেকআপ আর্টিস্টরা। তো এইবার তোর মুখটা এমনই, এবং তোর মানে মোটামুটি ইউটিউবে তোকে চেনেও লোকজন, তাই তোকে দিয়ে প্রমোশনটা খুব ভালোই হবে, এটাও তো একটা ব্যাপার। আর এটা সত্যি তোকে সাজলে সত্যি অপূর্ব লাগে। একদম সাজিস না তো, নিজেও মানে একদম সাজিস না, ভীষণই সিম্পল থাকিস, তাতেই বেশ ভালো লাগে। এইবার যদি তোকে সাজায় তাহলে সত্যি সুন্দর লাগবে। আর কর্তার তোর সাজের ভিডিও ভিউয়ার্সরা দেখেছে যে তোকে কত সুন্দর লাগছে। তো সেই জন্যে তাদেরও তো দরকার আছে তোকে, তোর এই ফটোজেনিক মুখটাকে, এটা ভুলিস কেন? ঠিক আছে? হ্যাঁ, ভালোবাসা তো ডেফিনেটলি আছে, সেটা অস্বীকার করার জায়গা নেই। অবশ্যই তোর সঙ্গে সম্পর্ক রেখেছে, তোদের মধ্যে রিলেশনটা ভালো আছে, বন্ডিংটা ভালো আছে, সেটা অবশ্যই একটা ফিলিংস আছে সেই জন্যই। কিন্তু বাদবাকি এগুলোও কিন্তু ফ্যাক্ট, ঠিক আছে? আর তুই এরকম ভুল ধারণায় থাকিস না যে আমি ভালো বলে আমার সঙ্গে সম্পর্ক রেখেছে। কাজটাও এখানে প্রেফার ব্যাপার, ঠিক আছে? তুই ভালো কি মন্দ, তুই সেটার থেকেও তোর এই ফটোজেনিক ফেসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, এই পুজো বাড়ি একটা কাটলে তার একটা রেস থাকে, মানে একটা ল্যাদ রেস থাকে। তারপর আমার শরীরটা একটু যেহেতু মানে ওই ঠান্ডা লাগা সর্দির ব্যাপারটা ছিল, ভিডিও করার যে এনার্জি সেটাই পাওয়া যাচ্ছে না। আর তাছাড়া আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে জানো তো, কন্টেন্টের উপর নির্ভর করে মানুষ চলে। সেরকম হচ্ছে যদি বিশাল বিশাল কন্টেন্ট থাকতো তখন দেখবে জ্বর, সর্দি, কাশি, অন্য কিছু সমস্ত, মানে পুজোটা হয়তো না কিন্তু তারপরে সমস্ত কিছু উপেক্ষা করে মানুষ তাড়াতাড়ি করে একটা কন্টেন্ট দেয়। সেই লেভেলের কন্টেন্ট নেই মার্কেটে, মানে কিরকম আবার ধিমিয়ে গেছে। তো সেই জন্য অতটাও ইন্টারেস্ট গো করছে না। আচ্ছা, বাই দা ওয়ে, একটা ভিডিও দেখছিলাম রিম্পার। দেখো, আমি আবারও বলছি, আমি আমার জোনে যারা ভিডিও করে, ঠিক আছে, যখন যাকে নিয়ে কন্টেন্ট করি তাদের ভিডিও অবশ্যই দেখি। সে ব্লগার হোক, সে কন্ট্রোভার্সি ভিডিও দিক বা যেই হোক, যাদের নিয়ে আমি ভিডিও করি তাদের ভিডিও অবশ্যই দেখি, ঠিক আছে? আর কিছু ভিডিও দেখবার চেষ্টা করি, পুরো ব্যাপারটা ওভারঅল বোঝবার জন্য কিছু ভিডিও দেখবার চেষ্টা করি, তাদের কন্টেন্ট করি না করি তাদের ভিডিও দেখবার চেষ্টা করি। তো সেই জন্য আমার এই নাকশিট কেন কোনোদিনই ছিল না, আর আজকের মানে থাকবেও না। কারণ হচ্ছে কাজ করতে এসেছি ভাই। আমি যদি বলি যে আমি কিছুই দেখি না, কিছুই জানি না, অথচ আমি ভিডিও করতে চলে এসেছি, সেটা তো হয় না। না জেনে শুনে ভিডিও করতে চলে আসা যায় কি? যায় না তো। তাই যখন যে জিনিসগুলো দেখছি
সেই ভিডিওগুলো দেখে তারপরে কন্টেন্ট করতে আসি। তো সেখানে দেখলাম রিম্পা আমাকে বলল যে ওই সম্পর্কের কথাটা। দেখো আমি একটা কথা বলি যে সমস্ত জিনিসের এক্সেপশনাল হয়, সমস্ত জিনিসের যত মানে সায়েন্টিফিক জিনিস বা ধরো বিজ্ঞানসম্মত ব্যাপার সেগুলোতেও কিন্তু এক্সেপশনাল কেস হয়, ঠিক আছে? তো এক্সেপশনাল কেসগুলো আমি ধরবো না। তোমার যদি তোমার কোনো বান্ধবী, নামটা আমি এখন ভুলে যাচ্ছি, সেই তার সঙ্গে খুব সখ্যতা হয় নিঃস্বার্থভাবে, তাহলে সেটা এক্সেপশনাল, ঠিক আছে? সেটা তুমি সৌভাগ্যবতী, তার জন্য হয়েছে। আর রইল বাকি দীপ্তিদির সাথে, সেটাও তোমাদের রিলেশন রয়েছে। তবে একটা জিনিস ঠিক, হ্যাঁ তোমরা নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করেছো, কিন্তু অনেক কিছু মানে চারিদিক থেকে এসেছে আওয়াজ, এটা ওটা সেটা, এই বলেছে ওই বলেছে, মানে তোমাদের মধ্যখানে যে একটু কিছু আর কি মশলা চশলা ঢুকেছে, সেটা কিন্তু অনেকের চ্যানেল থেকে মাঝে মধ্যে এসেছে। বাট তোমরা এটা খুব বুদ্ধি করে ব্যাপারটাকে ট্যাকফুলি হ্যান্ডেল করেছো, এবং এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার, ঠিক আছে? ধরো আমার কারোর সাথে সম্পর্ক আছে, তো এবার সেই সম্পর্কের মধ্যে হয়তো কোনো সময় মনোমালিন্য হয়েছে, আর তারপরে আমি ধরো 2-4টে কথা আরও কাউকে বিশ্বাস করে বলেছি, হতেই পারে, এটা সবার ক্ষেত্রে হয়, এটা কেউ ধোয়া তুলসী পাতা নয়, আমরা মানে এমনি লোকালও সেটা হয়। ধরো আমার বোনের সঙ্গে আমার সম্পর্কের মধ্যে কোথাও কোনো কিছু প্রবলেম হলো, আমি ভাইকে গিয়ে বা ভাইয়ের বউকে গিয়ে 2টো কথা বললাম, আবার ভাইয়ের বউয়ের সঙ্গে কিছু হলো, আবার বোনকে গিয়ে 2টো কথা বলে, তো এটা মানুষের নেচার, তো এরকম হয়, সেটা বড় কথা নয়। এবং সেইটা অনেকে ফোক ফাকর নিয়ে সুযোগ সন্ধানীরা সুযোগের সদ্ব্যবহার করে, কিন্তু সেই জায়গায় তোমার আর দীপ্তিদির মধ্যেও অনেক আনবন হয়েছে, শুনেছি অন্য অনেকের ভিডিও থেকে। কিন্তু তোমরা এই যে জিনিসটাকে বাড়তে দাওনি এবং একটা জায়গায় গিয়ে নিজেদেরকে কন্ট্রোল করে নিয়েছো এবং খুব বুদ্ধি করে ব্যাপারটা থেকে বেরিয়ে এসেছো, এইটা অ্যাপ্রিসিয়েট করার মতো। এটা করতে হবে, তাহলে কি হবে, রিলেশনটা কন্টিনিউ চলবে যদি আমি কারোর সঙ্গে রিলেশন তৈরি করি বা রাখতে চাই। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে পরের কাছে খিল্লি হওয়ার জায়গাটা কম থাকে, মানে অন্য লোকেদের কাছে যারা বলছে তাদের কাছে খিল্লি হওয়ার চান্সেসটা কম থাকে, তো এটা গুড সাইন, ঠিক আছে? যেটা দেখো, যেটা সেটা বলতে আমার কোনো দিনই বাধে না, ঠিক আছে? এমন নয় তোমাকে নিয়ে আমি কন্টেন্ট করি বা তোমাকে নিয়ে আমি নেগেটিভ কন্টেন্ট করেছি বলে আমাকে সারাদিন গিয়ে প্যাচাল পাড়তে হবে নেগেটিভভাবে, না তো। যেটা তোমার পজিটিভ জিনিস সেটা তো বলবোই, এবং সেখানে অবশ্যই তুমি এবং দীপ্তিদি দুজনেই রিলেশনটাকে গুরুত্ব দিয়েছো, এবং রিলেশনটাকে গুরুত্ব দিয়ে তোমাদের মধ্যে যে মানবিমান বা ঝগড়াঝাটি অশান্তি বা যাই হোক সেইগুলোকে সাইড করেছো এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ব্যাপারটাকে সলভ করেছো ভিতরে ভিতরে। এটাই তো হওয়ার দরকার, তবেই তো রিলেশন তৈরি করা, নাহলে তো নয়, ঠিক আছে? তো এইবার তুমি তোমার দীপ্তিদির সঙ্গে বা তোমার অন্য আরেকজনের সঙ্গে কি রিলেশন আছে, সে তোমাদের নিঃস্বার্থ রিলেশন, তার মানে তো পুরো এন্টার কন্ট্রোভার্সি জোনকে সেভাবে বিচার করা যায় না। 2-1জন এক্সেপশনাল 2-1টা কাজ করেই ফেলে সব জিনিসে, তো নর্মালি এটা হয়, নর্মালি এখানে রিলেশনশিপ হয় না, নর্মালি এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম, সেখানে মানুষ কাজ করতেই আসে, সেখানে যদি ইমোশনালি মিশতে আসে খুব ভুল। এবার তাহলে কি আমরা যদি কোনো কাজের জায়গায় মিশি কারোর সাথে, তাহলে সেখানে অনেকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় না কলিগদের সাথে? হ্যাঁ হয়তো, কলিগদের সঙ্গে কলিগের পর তাদের বাড়িতে কোনো অনুষ্ঠানে যেতে যেতে বা তাদের কোনো মানে ক্লোজ হতে হতে এক একটা কলিগের সঙ্গে একেবারে ভীষণ ব্লুজুম ফ্রেন্ড হয়ে যায়, সেটা তো হয়, তো এক্সেপশনাল। কিন্তু কন্ট্রোভার্সি জোনে এই আমি যেখানে কাজ করছি সেখানে শুধু নয়, আগে যে দিকটায় কাজ করতাম সেদিকেও এই বন্ধুত্ব করে যে কত কি হয়েছে তার ইয়ত্তা নেই। আজ বিশাল বন্ধু, কাল সেখানেই পিএনপিসি, আর নোংরামির চূড়ান্ত হয়েছে আমার দেখা, ঠিক আছে? আর তারপরে তো এই জন্যেও অনেক কিছু হয়েছে দেখলাম বন্ধুত্ব নিয়ে। তো আজ যে আপন কাল সে পর দেখছি, তো কী রিলেশন তৈরি করবে আর কী রিলেশনের প্রতি মানে ফেথ থাকবে বলো? সেই জায়গা থেকে আমি বলেছি যে এই জায়গাটা প্রফেশনাল জায়গা, এই জায়গাতে কখনোই এইসবগুলো করা উচিত নয়। একটা মানে ঠিকঠাক মানে বলবার জায়গা থেকে আমি এই কথাটা বলেছি। আর এক্সেপশনাল লোকদের কিন্তু ধরলে হবে না। তোমরা ওই যখন টিনু মা হিসেবে খারাপ এটা প্রমাণ করবার চেষ্টা হচ্ছিল তখন কিন্তু অনেক এরকম উদাহরণ আসছিল যে ভাই কারোর মা সন্তানকে পরকীয়া করতে গিয়ে সন্তানকে এই করেছে, ওই করেছে, সেই করেছে, হ্যানা ত্যানা অমুক তমুক অনেক কিছু করেছে। কিন্তু
তুমিও জানো বা আমরাও জানি, নর্মালি একটা মা সন্তানের প্রতি যে টানটা থাকে অন্য কারো সেটা থাকে না। মা সন্তানের যে বন্ধন বা যে অ্যাটাচমেন্ট সেটা কিন্তু অন্য কারোর সঙ্গে কখনো গুলিয়ে ফেলা যাবে না। তা বলে কি এক্সেপশনাল নেই? আছে তো, অনেক এক্সেপশনাল কেস আসছে। আর যত দিনের পর দিন যাচ্ছে মানুষের মধ্যে আক্রোশ বেড়ে যাচ্ছে, তত এক্সেপশনাল কেস বেড়ে যাচ্ছে। এটা তো হচ্ছে, কিন্তু আমরা তো সেটা ধরবো না। নর্মালি মা আর সন্তানের যে সম্পর্ক সেটা দেখব। এবার তুমি চলে গেলে আবার ওই বাসুকীনন্দন যশোদা এইসব এতে, মানে ওই একটা হচ্ছে জন্ম দিয়েছিল আর একটা হচ্ছে মানে পালন করেছিল। প্রথম কথা হচ্ছে যে যে জন্ম দিয়েছিল সে কিন্তু মানে কারাবাসের সময় জন্ম দিয়েছিল, তাই তার ইচ্ছে থাকতেও সে জন্মদাত্রী হলেও পালন করতে পারছিল না। কারাবাসে কি করে বাচ্চাকে পালন করবে? তারা তো নিজেরাই কারাবাসে আছে, তাই না? এখনও অনেকে জেলে বাচ্চা কাচ্চা হয়, হ্যাঁ, তো তাদেরকে আবার হোমে ঠোমে পাঠায়, এবং সেই সময় মা খুব চিৎকার চেঁচামেচি করে। এরকম অনেক সিনেমা দেখেছি যে পাঠাতে দিতে চাইছে না, কিন্তু কারাবাসে থাকার সময় যদি কোনো বাচ্চা হয় তাকে মানে একটা বয়স পর্যন্ত মায়ের কাছে থাকবে, তারপর পড়াশোনা হ্যানার জন্য তাকে তো হোমেই পাঠাতে হবে। মায়ের কাছে থাকলে তো ওখানে কিছু শিখবে না, তাই না? তো সেই রকম এখানেও তাই, যে মানে তোমার দেবিকার পুত্র আমাদের যখন ভগবান, তো উনি যখন জন্মেছিলেন তার মা কর্ম করতে চাইলেও পারছিলেন না, যেহেতু কারাবাসে ছিল, তার জন্য তাকে দিয়ে দিতে হয়েছে। সেখানে তার মায়ের কোনো ফল্ট নেই। আবার যার কাছে দিয়েছিল মানে যশোদা, প্রথমে কিন্তু তিনি নিজের সন্তানই ভেবেছিল, কারণ তাকে তো প্রথমে বলা হয়নি, তিনি তো মানে তার সন্তান তো জানো মানে আমাদের দশভুজা ছিলেন, তো তাই জন্যে সে ব্যাপারটা তিনি নিজের সন্তান স্নেহ, প্রথমটা তো নিজের সন্তান স্নেহই মানুষ করছিল। তারপর মানুষ করতে করতে অ্যাটাচমেন্টটা সেই জায়গায় চলে যায়, এবং তারপরে তো পরে জানাজানি হয়েছে, যাই হয়েছে, কিন্তু প্রথমে তো উনি ওনার নিজের সন্তান, উনিই জন্ম দিয়েছেন এটা ভেবেই মানুষ করেছে। তাই মার সন্তানের সম্পর্ক না নিবিড় সম্পর্ক, সেটা এক্সেপশনালগুলো যদি তোমরা ধরো তাহলে তো হবে না, এক্সেপশনাল 2-1-4টে তো হয়। তাই কোথাও একটা আমার মনে হয় যে মা সন্তানের কি কোনো মানে ওরকমভাবে ক্ষতি সাধন করতে পারে না, এটা আমার ধারণা। ঠিক আছে, এইবার আজকের ডেটে টিনু যে ডিসিশানগুলো নিয়েছে সেখানে সবার একটাই বক্তব্য যে তুমি সন্তানকে ছেড়ে কি করে রয়েছো, সন্তানের প্রতি তোমার কেন টান হয়নি, কেন সন্তানের জন্য তুমি কোনো ডিসিশান নিলে না? আচ্ছা, কে বলতে পারে? হয়তো টিনু বুঝতে পেরেছে যে তার কাছে তার সন্তান মানুষ হতো না, সে হয়তো বুঝতে পেরেছে যে আমার মধ্যে সেই মানে প্রথম দিকটাই তো ছেড়ে দাও, প্রথম দিকটা নিয়ে আসার ইচ্ছে ছিল, পরবর্তীকালে তার ফ্যামিলির লোকজন সেইভাবে সাপোর্ট করেননি, তারা বলেছে ঠিক আছে যার কাছে আছে থাক, তোকে দরকার পড়বেই বাচ্চার জন্য, কারণ বাচ্চা তখনও বেস্ট ফিট করে। এই অহংবোধ থেকে হয়তো তার বাড়ির লোকেরা প্রথমে এটা বলেছিল যে থাক, ওদের প্রয়োজন পড়বে তোকে, তুই ছাড়া ওরা ব্লগও করতে পারবে না, আর তুই ছাড়া বাচ্চাকে রাখবে কী করে অত দুধের শিশুকে, এটার জন্য হয়তো হতে পারে, এটা গেল। আচ্ছা, তারপরে টিনু বুঝতে পেরেছে তার বাড়িতে থেকে যে যেই পরিবেশে বা যেই পরিস্থিতিতে ও রয়েছে সেইখানে ওর বাচ্চা কী করে মানুষ হবে, কারণ আলটিমেটলি তখন তো ও ভেবেছে, স্বপ্ন দেখেছে যে ও লম্বা পাড়ি দেবে মুম্বাইয়ে, তাই না? তাহলে ও যদি চলে যায় তাহলে ওর বাচ্চাকে ওখানে নিয়ে যেতে পারবে না, কারণ আমাদের ফকলু ছলে বলে কৌশলে বাচ্চাকে যে নেবে না এটা বুঝিয়ে দিয়েছিল সেই সময়। আচ্ছা, আর তার মা বাবা ওই মানে টিনু চলে যাবে আর তার মা বাবা বাচ্চাকে মানুষ করে, বাবা তো থাকেই না বাদি দাও, মা মানুষ করে, সেরকম মেন্টালিটি মনে হয় যে ওর মায়ের মধ্যে ছিল না, সেটাও টিনু বুঝতে পেরেছিল, তার জন্য ও বুঝতে পেরেছিল। আর যাই হোক, বাচ্চাটাকে তার ঠাকুমা দাদু ভালোবাসে, যেহেতু সন্তানটা পুত্র সন্তান বলে ওরা পুত্র সন্তানের প্রতি ফিলিংস রাখে, এক চোখা আর কি পুত্র সন্তানের প্রতি, আর বাবা তো ভালোবাসে, তাহলে থাক এখানে, মানে আমি যেই পরিস্থিতি বা যেই পরিবেশ দেব তার থেকে ফার বেটার পরিস্থিতি বা পরিবেশ ও দেবে, এই জন্য ওর কাছে রেখেছে। এই জন্যই, কারণ একটা জিনিস বারবার করে বুঝে দাও, ও টিনু কিন্তু একবারও বলেনি মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দিয়েছে, কিন্তু ও একবারও বলেনি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আমি আমার বাচ্চাকে আমার কাছে রাখতে পারলাম না, একবারও বলেনি। ও কি বলেছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য বাচ্চাকে আমি দেখতে পেলাম না, দেখার রাইটস পেলাম না, যদিও সেটা ও অ্যালিগেশন দিয়েছে, যে অ্যালিগেশনটা কোনো বেস নেই, কিন্তু কথাটা তার মানে কি, তার মানে ও তো রাখতে চাইনি, তাই সেই কথাটা বলেনি। একটা সময় রাখতে, প্রথমটা তো ছিলই, তারপরেরগুলো বলছি, তো সেই আর কি। তো যাই হোক, মানে বক্তব্যটা হচ্ছে যে আমি এটা কখনোই বলতে পারবো না যে টিনু অ্যাজ এ হিউম্যান বিং বা মেন্টালিটির দিক দিয়ে ভেরি পুয়ার বা হিউম্যান বিং খুব খারাপ বা হ্যান ত্যান। আর
ও যেগুলো করেছে, যেগুলো ওর করেছে সেগুলো অন্য আর্টস থেকে করেছে, শুধুমাত্র ওর অন্য আর্টসকে গুরুত্ব দেওয়ার জন্য বা যা কিছুর জন্য সন্তানটা আর কি সাফার করলো প্রথমটা। এবার যদি বলো যে একটা মানুষকে শুধু একটা মা হিসেবে ট্রিট করতে হবে, তা তো না। একটা মানুষ মানে একটা মানুষ, তার তো চাওয়া পাওয়া অনেক কিছু রয়েছে, অনেক কিছু ব্যাপার থাকে, সেগুলো আমরা উপলব্ধি করতে পারবো না, কারণ আমরা ওইখানে ছিলাম না, ঠিক আছে? তার জন্য অনেক পরিস্থিতি হয়েছে। তার মানে এটাও নয় যে টিনু ধোয়া তুলসী পাতা, কোনো দোষ অন্যায় করেনি, একদমই না, অনেক কিছু করেছে, অনেক কিছু পরিস্থিতি অন্যভাবেও নিয়ে গিয়ে জিনিসটা ঠিক করা যেত, যেটা টিনু করেনি, ঠিক আছে? টিনু একটু ডেসপারেট হয়েছিল, একটু অ্যাডামেন্ট হয়েছিল এবং ভেবেছিল আমি ছাড়া খোকাদের চলবে না, এটা একদম ঠিক, এটাও কিন্তু ও ভেবেছিল। এবং ও ভেবেছিল বাচ্চার স্বার্থে, ব্লগিংয়ের স্বার্থে আমার বর আমাকে তেলিয়ে ডেকে নিয়ে আসবে, যেটা খোকা প্রথমটা করেনি। পরে ওই মানে ভিডিও করার জন্য করেছে। টিনু তখন রেলা দেখিয়েছে, ঠিক আছে? টিনু তখন রেলা দেখিয়েছে এবং অলরেডি তখন টিনু ফোকলুর সঙ্গে ইনভলভ, এবং ও নিজেকে তখন ধরাকে সরা জ্ঞান করছে, ভাবছে ফোকলু একেবারে আমাদের মুম্বাইয়ের নাবিক আর কি। তার জন্য কিছু ভুল বুঝে হটকারী ডিসিশন নিয়ে নিজের লাইফটাকেই অ্যাকচুয়ালি তখন সেই মুহূর্তে স্পয়েল করেছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, তাতে সব থেকে বেশি সাফার করেছে ওই বাচ্চাটা, করছেও, পরেও সারভাইভ করে যাবে, কিন্তু এইগুলো ওর মনে দাগ কেটে থাকবে এবং সেই জায়গা থেকে ওর ইমোশনাল অ্যাটাচমেন্টটা কম থাকবে। আর কিছু বলার নেই এই ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে।